দিনের গুরুত্বপূর্ণ সংবাদ, পাশাপাশি বিশেষ প্রতিবেদন, আর সেই সাথে থাকছে কিছু সংবাদের পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞ মতামত। সাথে আছি আমি আফরিন আনোয়ার। ৩ দফা দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে মার্চ টু যমুনা কর্মসূচি ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। লং মার্চ কাকরাইল পৌঁছালে টিয়ারশেল, সাউন্ড গ্রেনেডের পাশাপাশি পুলিশের লাঠি পেটায় আহত হন ২৫ জন শিক্ষার্থী। পরে দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাকরাইল মোড়ে অবস্থানের ঘোষণা দেন শিক্ষক ও শিক্ষার্থীরা। এদিকে আলোচনার জন্য প্রধান উপদেষ্টার বাসভবনে প্রবেশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, কোষাধ্যক্ষ ও ছাত্র প্রতিনিধিরা। বুধবার বেলা 11:30টায় পূর্ব ঘোষিত ৩ দফা দাবিতে লং মার্চ ফর যমুনা শুরু করে শিক্ষার্থীরা। তাঁতিবাজার ও 0 পয়েন্ট পেরিয়ে এসে পুলিশি বাধার মুখে পড়ে মৎস্য ভবনের সামনে। দুপুর 1টায় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের বাধা। প্রথমে সাউন্ড গ্রেনেড, পরে কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ। এতে আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। আমি বসে পড়েছিলাম, পড়ে গিয়ে আমাকে একজন মহিলা পুলিশ টেনে হিচড়ে সরানোর চেষ্টা করেছে। আমার এক ভাই আমাকে রক্ষা করেছে। আমাদের এখানে রাবার বুলেট এবং টিয়ার শেল মারা হয়েছে, আমরা অনেকে আহত হয়েছি। এই 5 আগস্টের পুলিশ এখনো পরিবর্তন হয়নি, তাদের স্বভাবের পরিবর্তন হয়নি। পুলিশের এই আচরণে ক্ষুব্ধ আন্দোলনকারী শিক্ষার্থীরা। ওরা অতর্কিত হামলা চালায়, টিয়ার শেল নিক্ষেপ করে, আরো নানাভাবে আঘাত করে, তারা আমাদেরকে লাঠিচার্জ পর্যন্ত করে। আমাদের যে 3টা দাবি আছে, সেই 3টা দাবির মধ্যে কোন দাবিটা অযৌক্তিক সেটা একটু আপনারা বলেন। শিক্ষার্থীদের উপর পুলিশের চড়াও হওয়ার ঘটনায় নিন্দা জানান শিক্ষকরাও। ডক্টর জানান হাসপাতালে চিকিৎসাধীন বেশ কয়েকজন শিক্ষার্থী। আমার শিক্ষার্থীদের পক্ষ থেকে কোনো প্রকারের কোনো হইচই ছিল না। সম্পূর্ণ অজ্ঞাত কারণে আমার শিক্ষার্থীদের উপরে সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে, কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়েছে। সেই হামলার প্রেক্ষিতে এখন পর্যন্ত শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে তারা বিভিন্ন দাবির পক্ষে অনড় অবস্থান নিয়েছে এবং এখানে অবস্থান করছে। আতিক মেজবা লগ্ন, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে কাকরাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। লগ্ন, আপনি সেই দুপুর থেকেই এই বিষয়টি কভার করছেন। তাদের প্রধান দাবিগুলো কি, এবং সেই সাথে আমাকে বলবেন বর্তমান অবস্থা। আর আরও একটু যুক্ত করতে চাই যে যেহেতু আমরা প্রতিবেদনে দেখছিলাম যে বৈঠক করার জন্য প্রধান উপদেষ্টার বাসভবনে শিক্ষকরা, প্রতিনিধিরা প্রবেশ করেছে, সেখান থেকে কোনো ধরনের নতুন বার্তা এসছে কিনা, ছাত্রছাত্রীরা কি বলছে? আন্দোলন শুরু হয়েছিল বিশ্ববিদ্যালয় চত্বর থেকে, সেটি কিন্তু এখন কাকরাইল মোড়ে অবস্থান করছে এবং এখানে ধাওয়া পাল্টা ধাওয়া, সংঘর্ষ সহ বিভিন্ন বিষয় যেগুলো আসলে আমরা তুলে ধরার চেষ্টা করেছি দিনভর। তবে এই আন্দোলনের সাথে যারা একদম ওতপ্রোতভাবে জড়িয়েছিলেন, অর্থাৎ যারা শিক্ষার্থীরা যারা আসলে নিজেদের দাবির কথা বলতে এসেছেন, তাদেরকে নিয়ে দাঁড়িয়ে এসেছে। আপনার প্রশ্নের উত্তরগুলো আমি আসলে তাদের মুখ থেকেই জানতে চাই। প্রথমে একটু আমি আপনার কাছে আসতে চাই, জানতে চাই দিনভর আন্দোলন করলেন, এখন ভিতরে যেহেতু একটা আলোচনা চলছে, সেই প্রত্যাশাটা কি আপনাদের কাছে? আমাদের একমাত্র প্রত্যাশা, সত্যি কথা বলতে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট হিসেবে আমরা কখনোই চাই না রাজপথে এসে এভাবে বারবার আন্দোলন করতে। আমরা চাচ্ছি এই বৈষম্য বিরোধী যে আন্দোলনটা হয়েছে, সেই বৈষম্য বিরোধী আন্দোলনটা কেন হয়েছে? বৈষম্য থেকে মুক্তি পেতে। কিন্তু আমরা তারপরও বৈষম্যের শিকার কেন হচ্ছি? আমরা এই বৈষম্য থেকে মুক্তি পেতে চাচ্ছি। এই জন্যই আমরা চাচ্ছি যে আমাদের একটা ভালো আলোচনার প্রেক্ষিতে আমরা যেন একটা ভালো ফলাফল পাই। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো আমাদের বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সুযোগ সুবিধা যেন ঠিকঠাকভাবে দেওয়া হয়, এই জিনিসটাই আমাদের কাম্য। অনেকগুলো দাবি এসেছিল, তার মধ্যে কোন দাবিগুলো আপনাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে? আমাদের আমরা বর্তমানে আজকে এখানে দাঁড়িয়ে আছি 3 দফা দাবি নিয়ে। একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে, আমরা পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে যেই সুযোগ সুবিধা বা যেই ন্যূনতম সম্মান আমরা এক্সপেক্ট করি, সেগুলো নিয়ে মূলত আমরা এখানে আজকে দাঁড়িয়েছি। আমরা কিন্তু কোনো ধরনের ভাঙচুর, কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা এখানে করিনি। আমরা একটা শান্তিপূর্ণ দাবি নিয়ে শান্তিপূর্ণ আন্দোলন করছিলাম, কিন্তু আমাদের উপর যেভাবে অতর্কিতভাবে লাঠিচার্জ এবং টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে, এটা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমি এক্সপেক্ট করতে পারি না। অনেক বৈষম্যের কথা আমরা জেনেছিলাম, বাজেট বৈষম্যের বিষয়টা সম্পর্কে একটু জানাবেন আপনি? হ্যাঁ, অবশ্যই।
বাজেট বৈষম্যের ব্যাপারে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে যে দেখেন এই অর্থ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেট হয়েছে 900 থেকে 950 কোটি টাকা। তাছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্য বাজেট হয় 300, 400, 500 কোটি টাকা, কিন্তু আমাদের জগন্নাথের জন্য বাজেট হয় মাত্র 150 কোটি টাকা। জি আমি আপনাকে শুনতে পাচ্ছি। লগ্ন একটু বলবেন যে 5ই আগস্ট এবং যেই সময়টা পার হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন, যেটার জন্য আসলে পুরো দেশ পুনর্গঠনের, যেখানে কোনো বৈষম্য থাকবে না, ছাত্র, সাধারণ মানুষ, যে কোনো শ্রেণী পেশার মানুষ, ছাত্ররাই তো সেই আন্দোলনে অংশগ্রহণ করেছিল, তাহলে কেন আবার তারা বৈষম্যের কথা বলছে? এখানে তাদের বৈষম্যগুলো করছে কারা? জি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই ছাত্ররাই অংশগ্রহণ করেছিল এবং তারাই বৈষম্যের শিকার হচ্ছে। এবং কারা বৈষম্য করছে এই উত্তরটা আমি একজন শিক্ষকের কাছে শুনতে চাই। আমাদের সাথে একজন শিক্ষক রয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তিনি আসলে শিক্ষার্থীদের অধিকারের বিষয়ে কথা বলেছেন। সো এই মুহূর্তে আসলে কারা বৈষম্য করছে একটু আমাদেরকে জানাবেন। আমাদের একটি বিষয় পরিচ্ছন্ন করে নেওয়া দরকার। প্রথমেই এখানে আজকে আমাদের যে উপস্থিতি, আমার এবং শিক্ষকরা যারা আছেন অভিভাবক হিসেবে শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন একটি প্রশ্নকে সামনে রেখে, সেই প্রশ্ন বৈষম্য। আমরা যে আন্দোলন সংগ্রাম এবং হতাহত নিহতর ভিতর দিয়ে কিছুদিন আগেই গিয়েছি, সেটি হচ্ছে বৈষম্য বিরোধী আন্দোলনের কারণে। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর থেকে অদ্যাবধি পর্যন্ত দেশের সেরা মুখগুলো এখানে উপস্থিত, কিন্তু তাদের আবাসন থেকে শুরু করে আনুষঙ্গিক বিষয়ে যে বৈষম্যের জায়গা, সেটি প্রায় এক যুগের অধিককাল থেকে ছেলেমেয়েরা চিৎকার চেঁচামেচি করে এখানে আসছে। এবং আজকে তারা দাঁড়িয়েছে শান্তিপূর্ণ একটি মিছিলে, কোনো কারণ ছাড়াই তাদের উপর লাঠিচার্জ এবং ইত্যাদি যে বিষয়গুলো, সচেতন মানুষ হিসেবে আমরা সেটা কখনো মেনে নিতে পারি না। এবং এই দাবিটি আমাদের কাছে যৌক্তিক এবং প্রাসঙ্গিক, এবং আমরা এই বৈষম্যের নিরসন চাই। প্রাসঙ্গিক দাবির কথা আপনি বলছিলেন, যেমনটা আসলে আমরা শুনছিলাম, এখানে আমরা শিক্ষার্থী এবং শিক্ষক সবার সাথে দাঁড়িয়েছিলাম, তারা কিন্তু আমাদেরকে স্পষ্টভাবে আসলে জানিয়েছেন তারা একটি যৌক্তিক দাবির পেছনে রয়েছেন, যেহেতু তারাই বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন, আর যেন কোনো বৈষম্য না হয়, তারা যেন সঠিকভাবে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের যে সুযোগ সুবিধাগুলো আছে সেগুলো ভোগ করতে পারে, সেই প্রত্যাশায় কিন্তু তারা আজকে এখানে এসেছেন। তো আপনি এই ছিল এখান থেকে সর্বশেষ। নিশ্চয়ই লগ্ন, আপনি সংবাদ সংগ্রহে থাকুন, পরবর্তীতে আরও বিস্তারিত জেনে দেব বৈঠকের প্রসঙ্গে। সেই পর্যন্ত আপনাকে ধন্যবাদ। আর একজন ছাত্রদল কর্মীও হামলার শিকার হলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে ছাত্রদল। সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে এই হুঁশিয়ারি দেন নেতারা। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি এবং প্রক্টরের পদত্যাগ দাবি করেন তারা। এদিকে সাম্য হত্যা মামলায় গ্রেপ্তার 3 জনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার মধ্যরাতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাম্যকে হত্যার প্রতিবাদে দুপুরে বিক্ষোভ করে ছাত্রদল। বেলা 12টায় রাজু ভাস্কর্যের পাদদেশ থেকে মিছিল শুরু করে কলাভবন, মধুর ক্যান্টিন হয়ে উপাচার্যের বাসভবনের সামনে সমাবেশ করেন তারা। এই হত্যা কেসের দ্রুত তদন্ত করে এবং তাদের যারা হত্যাকারী আছে তাদের দ্রুত শাস্তি নিশ্চিত করতে হবে। তো তাদের অবশ্যই পদত্যাগ করা উচিত, এটা তাদের নৈতিক দায়িত্ব। এখন তাদের এই পদত্যাগ তাদের পদ থেকে সরে আসা উচিত। এ সময় ছাত্রদল নেতারা স্বরাষ্ট্র উপদেষ্টা, উপাচার্য ও প্রক্টরের পদত্যাগ দাবি করেন। এছাড়া যদি সংগঠনের আর একজন কর্মীও আহত হয় তাহলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা। হত্যাকারীদের গ্রেপ্তারের এবং বিচার দাবি করছি, মাননীয় প্রক্টর এবং মাননীয় উপাচার্যের পদত্যাগ দাবি করছি, স্বরাষ্ট্র উপদেষ্টারও পদত্যাগ দাবি করছি। যদি আগামীতে এই রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশে একজন ছাত্র দলের নেতা কর্মী আক্রান্ত হয় এবং ইন্টারিম সরকার যদি কোনো ব্যবস্থা না নেয়, আমরা সরাসরি সেই সরকারের পদত্যাগের দাবিতে ছাত্রদল রাজপথে নামবে। 2016 সালে মাকে হারানো সাম্য 4 ভাইয়ের মধ্যে সবার ছোট। খবর শুনে গ্রাম থেকে ছুটে আসেন তার খালা, ভেঙে পড়েন কান্নায়। দুপুরে বিশ্ববিদ্যালয় মসজিদে জানাজা শেষে সাম্যর মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়িতে। মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় এলাকায় সাম্যকে ছুরিকাঘাত করে একদল দুর্বৃত্ত, পরে সহপাঠীরা তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাম্য হত্যায় 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে যুক্ত হচ্ছেন স্টাফ রিপোর্টার মোহাইমিনুল খান অপু। কথা বলবো তার সাথে। অপু, যেহেতু ছাত্রদল নেতারা বলছেন যে আর একজন ছাত্র যদি হত্যার শিকার হয় তাহলে অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে তারা অবস্থান নেবেন, আসলে এই অবস্থানটা কেন? এই হত্যার সাথে কি কোনোভাবে অন্তর্বর্তী সরকার জড়িত, বা ছাত্রদল নেতারা আসলে কি বোঝাতে চাইছেন?
তারা আসলে এটি ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে এর আগে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পারভেজ নামে একজন ছাত্রদল কর্মী নিহত হয়েছিল। এর পরবর্তীতে আজকে সাম্য গতকাল রাতে সোহরাওয়ার্দী উদ্যানে ছুরিকাঘাতে মারা যান। হাসপাতালে নেওয়ার পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই পরপর দুটি ঘটনার পরে কিন্তু বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে না পারার কারণে কিন্তু তারা আজকে ক্ষোভ প্রকাশ করে বলেছেন যে আর একটি ছাত্রদল কর্মীও যদি আহত হন বা নিহত হন সেক্ষেত্রে শুধু রাজধানী ঢাকা নয়, ঢাকার বাইরের যে কোনো জায়গাতেই কিন্তু যদি এমন ঘটনা ঘটে তাহলে তারা এই অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে আন্দোলন, কঠোর আন্দোলনের ঘোষণা কিন্তু তারা দিয়েছেন। আপনাকে যদি আরেকটু যোগ করি, এর আগে যে সাম্য হত্যা, এই যে সাম্য তিনি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, তবে তার সিরাজগঞ্জের যে উল্লাপাড়ায় তাই তিনি কিন্তু মা হারা প্রায় 2016 সালে কিন্তু তিনি তার মাকে হারিয়েছেন। আজকে তাদের গ্রাম থেকে তার খালাসহ তার পরিবারের লোকজনের সাথে আমরা কথা হয়েছিল, তারা এসেছেন। তাদের যে স্বপ্ন ছিল সেই স্বপ্নগুলো কিন্তু আজকে গতকালকে তার হত্যার মধ্য দিয়ে শেষ হয়ে গিয়েছে। আপনাকে যদি আরেকটু যোগ করি যে এই ঘটনায় সন্দেহভাজন কিন্তু 3 জনকে পুলিশ আটক করে। পরে যে মামলা হয়েছিল সে মামলায় কিন্তু যখন আদালতে তোলা হয়, আদালত তাদেরকে কিন্তু কারাগারে প্রেরণ করে। এর আগে গতকাল রাতে সোহরাওয়ার্দী উদ্যানে এই সাম্যর সাথে একটি মোটরসাইকেলের ধাক্কা, সাম্যর গাড়ির সাথে অন্য একটি গাড়ি ধাক্কা লাগে। আমি জানতে চাচ্ছিলাম যে সাম্যকে কি করে হত্যা করা হলো সেই বিষয়টা আপনার প্রতিবেদনের মাধ্যমে আমরা জেনেছি। একটু যদি আমাকে জানান যে পুলিশ আসলে কি বলেছে, যে সন্দেহভাজন 3 জনকে গ্রেপ্তার করেছে তারা আসলে কারা, তাদের কোনো পরিচয় নিশ্চিত হওয়া গেছে কিনা, তারা কি আসলে ছাত্র না দুর্বৃত্ত, তাদের আসলে পেছনের ব্যাকগ্রাউন্ডটা কি? পেছনের ব্যাকগ্রাউন্ডে এখনও তারা পরিষ্কার করে বলেনি, তবে এটি যখন তারা এখন আসামি এবং সন্দেহভাজনভাবে তাদেরকে গ্রেপ্তার করেছে পুলিশ, এটি যখন কোর্টে তোলা হবে আইনের মাধ্যমে আসলে এটি প্রমাণিত হবে আসলে তারা কি প্রকৃত আসামি নাকি নির্দোষ, সেটি কিন্তু আদালত তাদের প্রমাণ করবে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, ছাত্রদল সহ অন্যান্য শিক্ষার্থীরাও কিন্তু আজকে আন্দোলনে বিক্ষোভ সমাবেশে যোগ দিয়েছিলেন। তারা যেটি স্পষ্ট করে বলেছেন যে এই বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণকে যেমনি তারা নিরাপত্তা চাচ্ছেন তেমনি কিন্তু মাদক মুক্তের কথাও কিন্তু তারা বলছেন, যে সোহরাওয়ার্দী উদ্যানে বিভিন্ন ধরনের মাদকের যে আসর বসে সেগুলো যেন প্রশাসন নজরদারিতে, এবং পাশাপাশি আরেকটি জোরালোভাবে কথা বলেছেন যে স্বরাষ্ট্র উপদেষ্টার কিন্তু তারা পদত্যাগ দাবি করেছেন। উপাচার্য এবং ঘটনা ঘটেছে সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু তারা এই নিরাপত্তার যে বিষয়টি, সেই নিরাপত্তার বিষয়টি তারা নিশ্চিত করতে পারেননি। কিন্তু তারা পাশাপাশি কিন্তু এও বলে রেখেছেন যদি পরবর্তীতে যদি তারা এ ধরনের ঘটনা থেকে তাদেরকে নিরাপত্তা দিতে না পারে সেক্ষেত্রে কিন্তু তারা আন্দোলন করবেন। তবে তাদের প্রতি সম্মান রেখেই তারা কোনো ধরনের যেন শ্লীলতাহানি বা অন্য কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়টিও কিন্তু তারা ছাত্রদলের নেতাকর্মীদের কিন্তু বলেছেন। মোট কথা হলো যে বিশ্ববিদ্যালয়ের যে নিরাপত্তা, এই নিরাপত্তা যেন প্রক্টর ভিসি তারা যেন জোরদার করে, এই বিষয়টি কিন্তু তারা বারবার বলেছেন যেন আর একটি হত্যাকাণ্ড যেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো ক্যাম্পাস বা এরিয়াতে না হয়। আপনি নিশ্চয়ই অপু, আপনার বক্তব্যে পুরোটা পরিষ্কার হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 5ম সমাবর্তনে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সমাবর্তন বক্তৃতার পাশাপাশি বিশ্ববিদ্যালয় থেকে তাকে ডিলিট ডিগ্রি দেওয়া হয়। এছাড়া চট্টগ্রাম বন্দরে এনসিটি প্রাঙ্গণে এক মতবিনিময় সভায় অংশ নেন তিনি। সেখানে তিনি বলেন, চট্টগ্রাম বন্দর বাংলাদেশের অর্থনীতির হৃৎপিণ্ড। এই বন্দরকে বাদ দিয়ে দেশের অর্থনীতির নতুন পথ খোলা সম্ভব নয়। বিস্তারিত জানাতে চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী স্পেশাল করেসপন্ডেন্ট মনিরুল সোহাগ। সোহাগ, অন্তর্বর্তী সরকার যেহেতু চট্টগ্রামের সন্তান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি এত বছর পর চট্টগ্রামে গেছেন এবং সেই সাথে আসলে চট্টগ্রামে অন্তর্বর্তী সরকার হিসেবে তাকে আসলে কিভাবে সাধারণ মানুষ বরণ করেছে, সেখানকার অবস্থা কেমন দেখেছেন? মুহূর্তে এখনও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে রয়েছে। আপনি জানেন যে চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েই সবচেয়ে বড় আয়োজন হয়েছে এটি বলা যায়, যে সমাবর্তনে প্রায় 9 বছর পর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি সমাবর্তন বক্তা হিসেবে এবং প্রধান অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন এবং যারা গ্র্যাজুয়েট কমপ্লিট করেছে অর্থাৎ সনদ নিতে এসেছেন তাদের মধ্যে এক ধরনের স্বপ্ন তিনি কিন্তু বিতরণ করেছেন নতুনভাবে জীবন সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। এর পাশাপাশি আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি প্রদান করা হয়েছে এবং এর পাশাপাশি
বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী গ্রাম জোবরা, যেখান থেকে আসলে তার অর্থনীতিতে নোবেল পাওয়া, শান্তিতে নোবেল পাওয়ার যে গ্রামীণ ব্যাংক এবং তিনি নিজের তার যে দর্শন, সেটি আসলে বাস্তবায়ন শুরু হয়েছিল জোবরা গ্রাম থেকে, সেখানেও তিনি পরিদর্শনে গিয়েছেন। আপনি জানেন যে সকালে যখন তিনি চট্টগ্রাম এসে পৌঁছান, তখন মূলত চট্টগ্রাম বন্দরকে কিভাবে আরও আধুনিক, গতিশীল এবং এই বন্দরকে কিভাবে আরও কার্যকর করা যায় সেই বিষয়ে কিন্তু তিনি তার মন্তব্য দিয়েছেন এবং যারা কর্মকর্তা রয়েছেন তাদের কথা শুনেছেন। কালুরঘাট সেতুর ভিত্তিপ্রস্তর উদ্বোধন, এটির মাধ্যমে আসলে চট্টগ্রামে একটি অংশের দীর্ঘদিনের যে স্বপ্ন সেটিও কিন্তু পূরণ হচ্ছে এবং যোগাযোগ ব্যবস্থা সহ নানা বিষয়ে, চিকিৎসা সহ নানা বিষয়ে কিন্তু যে সকল উদ্যোগ নেওয়া হয়েছে সেই বিষয়গুলো সম্পর্কে জানিয়েছেন এবং পদক্ষেপও নেওয়া হয়েছে। তো সব মিলে আসলে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার প্রধান হওয়ার পর এই যে প্রথম চট্টগ্রাম সফর, সেটিকে ঘিরে পুরো চট্টগ্রামবাসীর মধ্যে এক ধরনের উৎফুল্ল অবস্থা এবং তারা কিন্তু সবাই উচ্ছ্বাসিত ছিলেন। অর্থাৎ কি পাওয়া যায় এই চট্টগ্রামের জন্য, তিনি কি নিয়ে আসছেন তার নিজের এলাকার জন্য, সেটির জন্য অপেক্ষায় ছিলেন এবং সেই অপেক্ষার প্রহর কিন্তু শেষ হয়েছে বলা যায়। এবং তার যে ঘোষণা, তার যে পদক্ষেপ, তাতে কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পুরো চট্টগ্রামের মানুষ বা এই অঞ্চলের জনপদ যারা রয়েছেন তারা কিন্তু তাদের সন্তুষ্টির কথা জানিয়েছেন। তো নিশ্চয়ই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তার যে বক্তব্য সেটিকে ধারণ করে সামনে এগিয়ে যাবে। তো আফরিন, এই ছিল আজকে সারাদিনের প্রধান উপদেষ্টার চট্টগ্রাম সফরকে কেন্দ্র করে খবর। মনিরুল সোহাগ, আপনাকে অসংখ্য ধন্যবাদ যুক্ত থাকবার জন্য। জাতীয় রাজস্ব বোর্ডকে 2 ভাগ করার অধ্যাদেশ বাতিলের দাবিতে আন্দোলনে এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা। আধাবেলা পর্যন্ত 3 দিনের কলম বিরতির আজ ছিল প্রথম দিন। কর এবং কাস্টমসের সব অফিসে চলে এই কর্মসূচি। এতে ভোগান্তিতে পড়েন সেবাগ্রহীতারা। বাধাগ্রস্ত হচ্ছে আমদানি রপ্তানি কার্যক্রম। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে 3 দিন কলম বিরতিতে কর্মকর্তা কর্মচারীরা। তাদের অভিযোগ, রাজস্ব বোর্ড সংস্কারে যে পরামর্শক কমিটি সরকার করেছিল, সেই কমিটি যেসব সুপারিশ করেছে তা পাশ কাটিয়ে অধ্যাদেশটি জারি করা হয়েছে এবং সংস্কার কমিটির প্রতিবেদন প্রকাশ করা হয়নি। তাই অধ্যাদেশ বাতিল করার দাবিতে বুধবার সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত কলম বিরতি পালন করেন তারা। যেহেতু অধ্যাদেশটি সেভাবে হয়নি, যার কারণে অধ্যাদেশটি আমরা আপাতত বাতিল করে এই 3 দিনে আজকে প্রথম দিন এবং আজকে সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত আমরা এনবিআর এর সকল স্তরের যে কর্মকর্তা কর্মচারী আছে তারা কলম বিরতিতে আসি। এই কর্মসূচি চলে কাস্টমসের সব অফিসে। বিমানবন্দরে ঢাকা কাস্টমস হাউসে গিয়ে দেখা যায় কলম বিরতির কারণে অফিস ফাঁকা। সেবা গ্রহীতার ভিড় না থাকায় কর্মচারীরা অলস সময় পার করছেন। তবে যারা সেবা নিতে এসেছেন তারা পড়েছেন ভোগান্তিতে। কাস্টমস কর্মকর্তারা কর্মবিরতি পালন করতেছেন। আমিও কাজ করতে আসছিলাম কর্মবিরতির জন্য, সেজন্য কাজ বন্ধ। কলম বিরতির কারণে আমদানি রপ্তানি কার্যক্রম স্থবির হওয়ায় ক্ষতির শঙ্কায় সংশ্লিষ্টরা। নিতে পারতেছে না, এখন কাস্টম কলম বিরতি দিছে, টেবিলে নাই। এখন আমাদের কষ্ট হইতেছে আর কি, যে গার্মেন্টসে মাল ঠিক মতো পৌঁছাতে পারতেছে না। আমরা পানি সম্পদ অধিদপ্তরের অধীনে যেসব বিদেশি বিনিয়োগকারী এবং দেশীয় প্রতিষ্ঠানের যে মুরগির বাচ্চাগুলো বিদেশ থেকে আসে সেগুলো আমরা এখান থেকে ডেলিভারি নিই। কিন্তু আজকে কাস্টমসের যে জাতীয় রাজস্ব বোর্ডের এই কলম বিরতির কারণে আমাদের এই কার্যক্রম স্থগিত। সেখান থেকে যে মালগুলো আসে, গার্মেন্টসের বিভিন্ন আইটেম আসে, এগুলো আমরা রিলিজ করতে পারতেছি না, ছাড়াতে পারতেছি না, যার ফলে গার্মেন্টসের অনেক ক্ষতি হইতেছে। এদিকে অধ্যাদেশ বাতিলের দাবিতে 3 দিনের কলম বিরতির পর প্রয়োজনে আরও কর্মসূচির হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা। মেহের মনি, ডিবিসি নিউজ, ঢাকা। এ বিষয়ে বিস্তারিত জানাতে বার্তা কক্ষ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সিনিয়র রিপোর্টার মেহের মনি। কথা বলবো তার সাথে। মেহের মনি, আপনার প্রতিবেদনের মাধ্যমে আসলে জানতে পারছিলাম যে সুপারিশ কমিটির যে সুপারিশ সেগুলো সঠিকভাবে গৃহীত হয়নি, তার আগে অধ্যাদেশ জারি করা হয়েছে। এটা কেন? আসলে কোন জায়গাটায় সমন্বয়হীনতা ছিল? আপনি রিপোর্টটিতে দেখলেন যে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ নামে যে ব্যানারে তারা মূলত এই আন্দোলনটি বা তাদের যে প্রতিবাদটি আজকে থেকে তারা শুরু করেছে আগামী 3 দিনে, সেখানে তারা কিন্তু এনবিআর ভাঙার যে বিষয়টি সেটি নিয়ে তাদের কোনো আপত্তি নেই। আপত্তি আছে তাদের বেশ কিছু বিষয়ে, কারণ আমরা অধ্যাদেশ থেকে আমরা যেটি জানতে পেরেছি যে অধ্যাদেশে বলা আছে যে অধ্যাদেশের যে 2টি বিভাগ করা হয়েছে, রাজস্ব নীতি এবং রাজস্ব ব্যবস্থাপনা, সেখানে যে প্রধান হবেন, এই 2টি বিভাগের যিনি প্রধান হবেন একজন সচিব। এই সচিব যিনি হবেন তিনি মূলত কোন পর্যায় থেকে আসবেন সেখানে উল্লেখ করা আছে যে রাজস্ব কার্যক্রমে যার অভিজ্ঞতা আছে এমন ব্যক্তিকে মূলত এখানে সচিব করা হবে। এখন রাজস্ব কার্যক্রমে তো অনেকেরই অভিজ্ঞতা থাকতে পারে, যেমন
যেমন আপনি এসিলেন্ট যিনি হচ্ছে ভূমি রাজস্ব সংগ্রহ করেন, তারও অভিজ্ঞতা আছে। এক্ষেত্রে যারা এতদিন যাবত কর প্রশাসন, বাংলাদেশ সিভিল সার্ভিস, কর এবং কাস্টমস, এই দুইটি ক্যাডার থেকে যারা এসেছেন তাদের পাশাপাশি তারাও হতে পারবেন। ফলে এখানে তাদের একটা শঙ্কা যে যারা এই সচিব পর্যায়ে আসবেন তারা প্রশাসনের অন্যান্য ক্যাডার থেকেও এখানে সচিব হতে পারবেন। ফলে এখানে তাদের একটা শঙ্কা যে এখানে মূলত ক্যাডার দ্বন্দ্ব, একটা আশঙ্কার জায়গা থেকে এখানে আসলে দ্বন্দ্বটা, মানে তাদের যে দ্বন্দ্বটা সেটি শুরু হয়েছে। কিন্তু পাশাপাশি বলা আছে যে অন্যান্য যে অনুবিভাগগুলো, কাস্টমস বলেন বা কর বলেন, আয়কর বিভাগ বলেন, অন্যান্য জায়গাগুলোতে যে কর্মকর্তা কর্মচারী নিয়োগ হবে সেটি কেবল কর, বাংলাদেশ সিভিল সার্ভিস, কর এবং শুল্ক, কাস্টমস, এই দুটি জায়গা থেকে আনার কথা বলা হয়েছে। কিন্তু সচিব মূলত যিনি এই বিভাগ দুটির প্রধান হবেন তাদের ক্ষেত্রে বলা আছে যে কোনো রাজস্ব সংক্রান্ত যে কোনো কর্মকর্তারই যার অভিজ্ঞতা আছে এমন ব্যক্তিকে আনা যাবে। ফলে এই জায়গাটিতে মূলত সংকটটা তৈরি হয়েছে। কিন্তু এটি আমরা তাদের সাথে কথা বলে জানতে পেরেছি, কিন্তু তারা আমাদেরকে আমি একটা বিষয় একটু পরিষ্কার হতে চাই, সেটা হচ্ছে কি এনপিআর বিলুপ্তির পক্ষে বা বিপক্ষে আপনি এতদিন ধরে এই বিষয়টিতে কাজ করছেন, এই ক্ষেত্রে আসলে আপনার মূল্যায়নটা কি? এটা যে বিলুপ্তি বা দুটি বিভাগ করা, এটি কিন্তু আজকে নতুন করে না, এটি অনেক দিন ধরেই এটি সরকার, বিগত সরকারও বলে এসেছে, তাদেরও এরকম একটা কর্মসূচি নেওয়ার পদক্ষেপ নেওয়ার তাদেরও কথা শুনে এসেছি এবং এই সরকার এসে সেটি তো বাস্তবায়নই করলো। আসলে এটি করা হচ্ছে মূলত আমাদের যে কর যে আহরণ, জিডিপি, আমাদের দেশের জিডিপি, তার বিপরীতে যে কর, অর্থাৎ আয় হচ্ছে, মানুষ কিন্তু তার বিপরীতে যে পরিমাণ কর দেওয়ার কথা সেই পরিমাণ কর আহরণ হচ্ছে না। এখানে এটা না হওয়ার মূলত কারণ রয়েছে, নানা ধরনের দুর্নীতি আছে, এখানে নানা ধরনের কাজের স্বচ্ছতার অভাব রয়েছে, দক্ষতার ঘাটতি রয়েছে। আবার সরকার যেসব পলিসি নেয় কর আহরণ বাড়ানোর জন্য, সেগুলোও বাস্তবায়ন করা যায় না, কারণ যারা নীতিটি নেয় তারাই বাস্তবায়ন করে। ফলে এই যে ফাঁক ফোকরগুলো থাকে নীতির মধ্যে, ওই জিনিসটিকে তারা পরবর্তীতে দেখা যায় যে আর বাস্তবায়ন করতে পারে না, নানা পক্ষে চাপের মুখে। এখন দুটি বিভাগ হলে একটি বিভাগ পলিসি নেবে, অর্থাৎ নীতিগত সিদ্ধান্ত নেবে, আরেকটি বিভাগ সেই নীতির আলোকে তারা বাস্তবায়ন করবে। ফলে এখানে আশা করা হচ্ছে যে জবাবদিহিতা, স্বচ্ছতা এবং গতিশীলতা বাড়বে রাজস্ব আহরণে। মনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য। আইসিসির প্লেয়ার অফ দ্য মান্থ হয়েছেন টাইগার অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ের বিপক্ষে দারুণ পারফরমেন্স করে ব্লেসিং মুজাহারাবানি এবং নিউজিল্যান্ডের পেসার বেন শিয়ার্সকে পেছনে ফেলে এপ্রিল মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন তিনি। সাকিব আল হাসান এবং মুশফিকুর রহিমের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে এই স্বীকৃতি পেলেন টাইগার এই অলরাউন্ডার। টাইগার ক্রিকেটে সেরা অলরাউন্ডার কে, এমন প্রশ্নে নিঃসন্দেহে আসবে সাকিব আল হাসানের নাম। তবে সাকিব নামটা এখন অতীত। সাকিবের পর একজন জেনুইন অলরাউন্ডারের ভূমিকায় নিজেকে এখন প্রমাণ করে চলছেন মেহেদী হাসান মিরাজ। গেল সপ্তাহে অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে 2-এ ওঠার সুখবর পেয়েছিলেন মিরাজ। সপ্তাহ না পেরোতেই এবার পেলেন আরও এক স্বীকৃতি। ব্লেসিং মুজারাবানি ও বেন শিয়ার্সকে পেছনে ফেলে হলেন প্লেয়ার অফ দ্য মান্থ। ক্যারিয়ারে প্রথমবারই নমিনেশন পেয়ে সেরাও বনে গেলেন এই অলরাউন্ডার। আইসিসির মাস সেরা ক্রিকেটার হওয়া অবিশ্বাস্য সম্মানের, যে কোনো ক্রিকেটারের জন্যই আইসিসির পুরস্কারই সর্বোচ্চ, আর বৈশ্বিকভাবে ভোটের মাধ্যমে নির্বাচিত হওয়া আমার কাছে অনেক বড় ব্যাপার। এসব মুহূর্ত আমার ক্যারিয়ারের গতিপথকে মনে করিয়ে দেয়। জিম্বাবুয়ের বিপক্ষে সবশেষ সিরিজে টাইগারদের ওয়ান ম্যান আর্মি ছিলেন মিরাজ। ব্যাট হাতে সেঞ্চুরি সহ 116 রানের পাশাপাশি 2 ম্যাচে উইকেট শিকার করেছেন 15টি। 4 ইনিংসের মধ্যেই 3টিতেই ছিল ফাইফার। টাইগারদের মধ্যে তৃতীয় ক্রিকেটার হিসাবে মিরাজের এই অর্জন। এর আগে এই স্বীকৃতি পেয়েছিলেন শুধু সাকিব ও মুশফিকুর রহিম। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি নির্বাচিত সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন ডিবিসির।